ওই এরকম ভিড় আহারে আপনার বড় ভাই টিকটকার হয়ে গেছে আর এ তো জানে নমস্কার, আপনাদের সামনে একটা ছোট্ট ভিডিও দেখিয়ে পর্বটা শুরু করলাম, যেখানে এই ধরনের ভিডিও একেবারে সোশ্যাল মিডিয়াতে প্রায়শই দেখা যাচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী এশায়ার আতঙ্কে একেবারেই পশ্চিমবঙ্গ ছেড়ে তাদের অরিজিনাল দেশ বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেই ভয়াবহ বিভিন্ন রকমের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে। যেহেতু আমার ক্যামেরাতে সেই ভিডিও বন্দি নয়, তাই আমার পক্ষে বিচার করে বলা সম্ভব নয় যে সত্যি সত্যি এইগুলো ঠিক এক্স্যাক্টলি কোন লোকেশনের বা কি উদ্দেশ্যে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই ধরনের ভিডিওগুলোই শুধু ঘুরে বেড়াচ্ছে এমনটা নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পর্যন্ত এই ধরনের ভিডিও বিভিন্ন প্রকাশ করে তিনি কার্যত বলে দিয়েছেন যে এশায়ারের পর মানে রামরাজাতলা থেকে হতে পারে কিংবা নিউ টাউন কিংবা কসবা বিভিন্ন এলাকাতে একেবারেই তালাবন্দি অবস্থায় বস্তিগুলো পড়ে রয়েছে, পরিচারিকার কাজ পাচ্ছেন না বলে বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়াও খবর করেছে। কিন্তু যে খবর আমরা দেখতে পাচ্ছি না, এই যে অংশগুলো আজকের পর্বে আপনাদের সামনে দেখাবো, এই টুকরো টুকরো ভিডিওগুলোর সত্যতা যাচাই করা যাদের পক্ষে সম্ভব, সে মেইন স্ট্রিম মিডিয়া যারা মানে অভিযোগের ভিত্তিতে এশায়ার আতঙ্কে মারা গিয়েছে বলে গোটা পেপার জুড়ে খবর করে যাচ্ছেন, সারা দিন ধরে খবর করে যাচ্ছেন। বিএলএও নাকি মারা যাচ্ছে কাজের চাপে সহ্য করতে না পেরে, এশায়ারের জন্যই মারা যাচ্ছে। ভোটার যদি মারা যাচ্ছে তাহলে কাজের চাপ সহ্য মানে এশায়ারের কি বলবো, ভোটার লিস্টের নাম থাকবে কিনা, এশায়ার আতঙ্কেই মারা যাচ্ছে। পশ্চিমবঙ্গে যেই মারা যাচ্ছে সে এশায়ার ঘটিত কোনো বিষয় নিয়েই নাকি মারা যাচ্ছে এই মুহূর্তে। আপনি ডেঙ্গিতে জানি না, এই মুহূর্তে দেখবেন যে ডেঙ্গিতে মারা যাওয়ার খবর খুব একটা আমরা পাচ্ছি না, যতটা না আমরা এশায়ারে মারা যাওয়ার খবর পাচ্ছি। ডেঙ্গিতে এবারে হঠাৎ করে যেন ডেঙ্গি যেন কমে গেছে বলে মনে হচ্ছে, ডেঙ্গিতে মারা যাবার খবর পাচ্ছি না। যদি সেটা বাস্তবে হয়ে থাকে তাহলে আমাদের থেকে বেশি কেউ খুশি নয়, কিন্তু বাস্তবে কি সেটা, নাকি একটা ডেঙ্গি রোগীর মৃত্যুকেও এশায়ার আতঙ্কে বলে চালিয়ে দেওয়ার সেই চেষ্টা চলছে, সেটা নিয়ে বারবার বিরোধীরা প্রশ্ন তুলেছেন। আজকে যে ভিডিওগুলো দেখাবো সেগুলো আপনাদের সামনে চমক সৃষ্টি করতে পারে। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি। এবং এই যে মেইন স্ট্রিম মিডিয়া যারা আতঙ্কে মারা যাচ্ছে বলে খবর করছেন, তারা বাংলাদেশিরা পালাচ্ছেন কিনা শুধুমাত্র রিপাবলিক বাংলা ছাড়া বাকি মিডিয়াগুলোকে আর করতে দেখছি না। তো এইটাই আমাদের কাছে কৌতূহলের সৃষ্টি হয়েছে। আমি আপনাদের সামনে আজকে অনেকগুলো ভিডিও দেখাবো এবং সেই ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কার্যত ক্যান্সার কিভাবে ছড়িয়ে পড়েছিল। আর এশায়ার নামক এই ভ্যাকসিনটা অ্যাপ্লাই করার পর এই ক্যান্সারের কোষগুলো যেগুলো একেবারে মৃত অবস্থায় পড়েছিল, সেই ভাইরাসগুলো কার্যত পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে তাদের নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছেন। এবং সেই ধরনের ভিডিওগুলো আমাদের হাতে এসেছে। এবং তার মধ্যে একটা ভিডিও দেখিয়ে আজকে আপনাদের সামনে যেমন শুরু করলাম, আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পোস্টও দেখাবো, তার কারণ তা আশা করব যে তার ভিডিওগুলো মিথ্যে হবে না। কিন্তু এই ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে আমি অন্তত আপনাদের সামনে 100% বলতে পারবো না, তার কারণ ভিডিওগুলো আমার থ্রু দিয়ে রেকর্ড হয়নি। কিন্তু তা সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় যেভাবে এই ভিডিওগুলোকে নিয়ে বলা হয়েছে সেইটাই শুধুমাত্র আপনাদের সামনে দেখাতে চাইবো। দেখুন, একটা ভয়ঙ্কর ভিডিও, সেই ভিডিওটাও কিন্তু ভাইরাল হয়েছে এটা বলেই যে এশায়ার আতঙ্কে পশ্চিমবঙ্গ থেকে পালিয়ে যাওয়ার একেবারে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। দেখুন। দেখলেন কি ভয়াবহ চিত্র, যে যেখানে পাচ্ছেন পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন সীমান্ত পেরিয়ে। এবং শুধু এই ঘটনাই নয়, এরকম প্রচুর ঘটনা সোশ্যাল মিডিয়ায় আপনাদের দেখাতে পারবো। আমি আপনাদের সামনে কিছুদিন আগে শিয়ালদাতে দেখিয়েছিলাম, এবং আমি নিজে বাইক নিয়ে যে সমস্ত জায়গাগুলো কখনো কখনো কাজের সূত্রে বা এমনি ইচ্ছা বশত কখনো কখনো ঘুরি, সেখানেও আমি বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু এই ধরনের মানে কিছুটা হলেও আমি দেখতে পাচ্ছি যেখানে ঘর ওই বস্তিগুলো সেগুলো একেবারেই তালা দেওয়া কিংবা
মানে ওই অবস্থায় পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আমি জানি না যে তাদের কি অবস্থা, তারা কোথায় যাচ্ছে, তারা আদতে মানে পার্মানেন্টলি চলে যাচ্ছেন নাকি অপেক্ষা করে বসে রয়েছেন যে তৃণমূল কংগ্রেস ফের জিতে গেলে তারা আবারও পশ্চিমবঙ্গে আসবেন। কিন্তু আমাদের এই যদি এই ক্যান্সার, সেইটা যদি পার্মানেন্টলি যদি আমরা সারাতে না পারি, এই ভ্যাকসিনটা কিন্তু টোটকা ভ্যাকসিন, এটা শুধুমাত্র, এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন নয়। তার কারণ এরা আবার ফিরে আসবে। সেই ফিরে আসার জন্য এদের পার্মানেন্ট ডিপোর্ট করার কাজটা ততদিনই না করা যাবে না যতদিন না পর্যন্ত পশ্চিমবঙ্গে এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয় যে সরকার বাংলাদেশিদের বা অন্য যে কোনো দেশিদের আমাদের হিন্দু মুসলমানদের, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের হিন্দু মুসলমানদের খাদ্যে ভাগ বসাতে দেবে না। এমন একটা সরকার যেদিন আসবে সেই দিনই শুধুমাত্র এর সুরাহা আমরা পাবো, তার আগে কিন্তু পাবো না। এশায়ার প্রক্রিয়া দিয়ে হাফ কাজ হচ্ছে, বাকি হাফটা কিন্তু গণতান্ত্রিক ভাবে কোনো একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা হলে তারপরে কিন্তু এর সুফল আমরা পাবো। আমি এইখানে আপনাদের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা ভিডিও দেখাবো। তিনি বলছেন যে তিনিও এটাই বলছেন। আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি তিনি কি লিখেছেন, আপনাদের দেখাচ্ছিও। এশায়া শুরু হতেই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিচিত্র দৃশ্য দেখা যাচ্ছে, অদ্ভুত সব তথ্য সামনে আসছে। কখনো রাজারহাট নিউটাউন এলাকায় অবৈধ বাংলাদেশি কলোনি বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ, কখনো গুলশান কলোনিতে গিয়ে কার্যত গোলক ধাঁধায় পড়ে গিয়েছেন বিএলওরা। ঘিঞ্জি এলাকার মতো মানুষজনের মধ্যে ভোটার খুঁজতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। জানা যাচ্ছে যে আবাসিকদের প্রায় 85% বহিরাগত, এলাকায় 2 লক্ষ লোক, 4000 ভোটার। এবং তারপরে তিনি একটা ভিডিও দিয়েছেন, তিনি লিখেছেন সংযুক্ত ভিডিওতে দুই রকম চিত্র তুলে ধরলাম। দক্ষিণ 24 পরগনার জয়নগর বিধানসভার গোরেরহাট খালের পাড়ে বাংলাদেশি রোহিঙ্গাদের অনুপ্রবেশকারীদের বস্তি অনেকটাই ফাঁকা। অন্যদিকে হাওড়া জেলার রামরাজাতলা থেকে পালাতে ব্যস্ত অবৈধ বাংলাদেশিরা। তিনি পরপর একই ফ্রেমে দুটো ভিডিও দেখিয়েছেন, সেটা আমি আপনাদের সামনে দেখাবো। দক্ষিণ 24 পরগনার জয়নগরের প্রথম ভিডিওটা আপনাদের উইন্ডোতে বাঁদিকে থাকবে এবং ডান দিকে, তারপরে ওটা শেষ হলে ডান দিকের ভিডিওটা চলবে, সেখানে রামরাজাতলা থেকে কিভাবে পালিয়ে যাওয়ার দৃশ্য সেটাও আপনারা দেখতে পারবেন। দেখুন আপনারা। সব বাংলাদেশি প্লাস্টিক ঘিরে আর এলবেস্টার দিয়ে সব হয়ে গেছে, এই সব করে আসছে। হ্যালো, শিয়ালদার গাড়ি একদম সোজা বলে চলে সোজা একদম, ওই টোটো আছে সামনে। আরে ফোনটা তো দেখলেন, এইরকম ভিডিও সোশ্যাল মিডিয়ায় আমি আপনাদের সামনে দেখালাম। প্রথম দিকের ভিডিওগুলো বিরোধী দলনেতাও এই ধরনের কয়েকটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছেন। একেবারেই কার্যত তারা পালাচ্ছেন। কিন্তু এখানে আপনারা কেউ বলতে পারবেন তারা পালাচ্ছেন কেন? তারা থাকলেই বা কি? তার কারণ এসআইআর প্রক্রিয়া তো কোনোভাবেই তাদেরকে তাড়িয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু তারা পালাচ্ছেন কেন? এই প্রশ্নটা আজকে আমি আপনাদের সামনে করে রাখলাম, আপনারা উত্তর দেবেন, আমি এর ব্যাখ্যা দিলাম না। অন্যদিন ব্যাখ্যা আমার তরফ থেকে যদি চান আমি দিয়ে দেব, কিন্তু আমি আপনাদের ব্যাখ্যা জন্য এটা রেখে দিলাম। আচ্ছা, এবার আমাকে আপনারা একটু পরিষ্কারভাবে বলুন যে এই যে ঘটনায় নিশ্চিতভাবে যারা পালাচ্ছেন তারা তো খুব আনন্দে পালাচ্ছেন, ব্যাপারটা তো এরকম মোটেই নয়। তাই তাদের মধ্যে রাগ নিশ্চিতভাবে হবে। কাদের ওপর রাগ হবে? যারা এশআইআরকে সমর্থন করছেন তাদের ওপর রাগ হবে। কিন্তু খুব দুঃখের বিষয় হলে এটাই সত্য, আপনি কথা বলে দেখবেন যে আপনার পরিচিত যারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন, আপনার পরিচিত যারা সিপিএম কিংবা কংগ্রেসকে সমর্থন করেন, এইরকম মানে একটু মাথায় বুদ্ধি টুদ্ধি রয়েছে এরকম মানুষকে আপনি একটু জিজ্ঞাসা করে দেখবেন, তারা প্রত্যেকেই কিন্তু এশআইআরকে সমর্থন করছে। আপনারা দেখবেন যে হয়তো দল সমর্থন করছে না, সিপিএম সমর্থন করছে না, কিংবা তৃণমূল তো করছেই না, কংগ্রেসও করছে না, অথচ দেখবেন তাদের সমর্থকরা যারা
কট্টর তাদেরকে ভোট দিয়ে যান বিজেপি বিরোধী, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারাও পর্যন্ত এসআইআরকে সমর্থন করছে। কাজে এই জায়গাটাই হচ্ছে একটা বড় ভিক্টরি। কিন্তু প্রশ্ন হচ্ছে যারা সমর্থন করছেন তাদের ওপর রাগ কিন্তু যারা পালাচ্ছেন তাদের, খুব স্বাভাবিক ব্যাপার। আপনি যদি মানে এটা আমি মাফ করবেন, মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এই প্রসঙ্গ বলেন যে মাথায় উকুন হলে মেরে দিতে হয়, এরকম একটা বলেছিলেন প্রসঙ্গে কোনো একটা রাজনৈতিক সভা থেকে, আমার কাছে তথ্য ভিডিওটা এই মুহূর্তে নেই। তো যাই হোক, আপনি যদি মাথায় উকুনের পর যদি উকুন মারার একটা ড্রপ দিয়ে দেন, কিংবা শুভেন্দু অধিকারী বলছেন সাপের গর্তে যদি আপনি কার্বলিক অ্যাসিড ফেলেন, তাহলে তো সাপ আর নিশ্চিন্তে আপনাকে একেবারে চুপচাপ হয়ে সেখানে ঘুমাতে পারে না, সাপ আপনাকে ছোবল মারতেই আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমাদের হাতে সংবিধান রয়েছে, আমাদের হাতে আইন রয়েছে, তো তারা কিছু করতে না পারলেও যে সমস্ত সাংবাদিকরা রাস্তায় নেমে কাজ করছেন তাদের জন্য কখনো কখনো বিপজ্জনক হয়ে যাচ্ছে ব্যাপারটি। তার কারণ এই সমস্ত কলোনিগুলো তারা একেবারেই অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন, কারুর ওপর আবার অ্যাটাকও করছেন। সেই রকম একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো, এটাও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দেওয়া একটা পোস্ট থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। এটা বিরোধী দলনেতা লিখছেন যে রিপাবলিক বাংলার একজন রিপোর্টার মিসেস রুমকি দে এবং ক্যামেরাম্যান মিস্টার ওয়াসিম আহমেদ দক্ষিণ 24 পরগনার জেলার ভাঙড় বিধানসভা কেন্দ্রের বস্তি বিষয়ে কিছু প্রশ্ন করেছিলেন। তারপর সেখানে মারো মারো একেবারে আওয়াজে তেড়ে আসে সেখানকার বস্তির কলোনিতে যারা থাকেন, বুঝতে পারছেন কারা থাকেন, নিশ্চিতভাবে ভারতীয় হলে তো এইভাবে তেড়ে আসবে না, এবং পুলিশকে গিয়ে উদ্ধার করতে হয় সেই সাংবাদিক এবং তার ক্যামেরা পার্সনকে, পুলিশকে গিয়ে শেষ পর্যন্ত উদ্ধার করে আনতে হয়। সেই ভিডিওটাও তিনি দিয়েছেন, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কিরকম মানে একেবারে তেতে রয়েছে। একদিকে আমাদের দেশের এসে খাবে, আর তারপরে এই মানে এই সাংবাদিকদের যারা রাস্তায় নেমে কার্যত সত্য তুলে উদ্ঘাটন করার চেষ্টা করছেন তাদেরকে বিজেপির দালাল, আপনারা শুনতে পাবেন কথাটি, বিজেপির দালাল বলে তারা উল্লেখ করছেন এবং তাদেরকে ভাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হয় এই যারা এই সমস্ত কাজগুলো করলেন এদেরকে শুধুমাত্র ডিপোর্ট করলে হবে না, এদেরকে এরা পানিশেবল অফেন্স করছেন, এদেরকে বাসে করে পাঠিয়ে দিলে হবে না, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে সবক শেখাতে হবে। দেখুন আপনারা এই ভিডিওটা। দেখলেন, আমি আপনাদের সামনে দেখুন আবারও বলছি যে হতেই পারে যে আপনি বাংলাদেশ থেকে এসেছেন এবং এই রাজ্য সরকার আপনাকে থাকার অনুমতি দিয়েছিল, হয়তো অলিখিত অনুমতি, বা আপনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেননি বলে আপনি এটাকে বাবার জমিদারি পেয়ে গিয়েছিলেন। দয়া করে এবার থেকে বাবার জমিদারি ভাবাটা বন্ধ করুন, নিজের দেশকে বাবার জমিদারি বা ঠাকুরদার জমিদারি আপনি ভেবে সেই দেশে ফিরে যান। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি আপনি ফিরে যান তাহলে ঠিক আছে, সেটাতে কোনো প্রবলেম নেই, আপনি এসেছিলেন, দেখছেন যে ভারতের আইন বা সংবিধান আপনাকে থাকার পারমিশন দিচ্ছে না, আপনি ফিরে যাচ্ছেন, মানে সেটা ঠিক আছে। কিন্তু আপনি যদি গায়ের জোরি করেন, আপনি যদি ভাবেন যে আপনি মানে অন্য দেশে আসবেন, এখানে তৃণমূল কংগ্রেস আছে বলে আপনারা সমস্ত এই ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে আপনারা এখানে থাকবেন, তাহলে নিশ্চিতভাবে ভারতের সংবিধান কিন্তু স্ট্রং এনাফ কি আপনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আপনারা কতদিন বাঁচবেন? যতদিন পর্যন্ত তৃণমূল ক্ষমতায় থাকবে, কিন্তু সেই সময়ে তো সীমিত হয়ে আসছে, সেটাও তো আর মাস পাঁচেক। তারপরে যদি এই এশআইআর প্রক্রিয়া বিহারের মতো করে পশ্চিমবঙ্গে নিজের পক্ষে সংখ্যাটা 1 কোটির কম তো হবেই না, যদি স্বচ্ছভাবে নির্বাচন কমিশন কাজ করতে পারে, বিরোধী দলনেতার বলে দেওয়া এআই তথ্য মতো যদি শুধু বিএল এর তথ্যে ভরসা করলে হবে না, এআই তথ্য, মৃত ভোটারদের রেজিস্টার, সেই সমস্ত গুলো খুলে মিলিয়ে দেখে সেই তথ্য রেকনসাইল করার পর যদি তারপরে যদি একটা লিস্ট তৈরি করতে পারে নির্বাচন কমিশন, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফিরে আসার সম্ভাবনা একেবারেই কার্যত থাকবে না। তাই সেই কারণেই আপনাদের বলছি যে বাড়াবাড়ি করছেন, বাড়াবাড়ির জায়গাটা একটা জায়গা পর্যন্ত নিজের এখতিয়ারের মধ্যে রাখুন। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস যদি দেখেন আবার ফিরে আসে, তাহলে আবার 5 বছর আপনারা বাড়াবাড়ি করার লাইসেন্স পেয়ে যাবেন। কিন্তু আপাতত আমার মনে হয় আপনাদের নিজেদের ভালোর জন্য, আপনাদের পরিবারের ভালোর জন্য, ভারতের সংবিধানের কথা মাথায় রেখে নিজেদের বাড়াবাড়িটা বন্ধ রাখুন। আইন হাতে তুলে নেওয়ার মতো 4 জন লোক আছেন বা 10 জন লোক আছেন বলে একটা মহিলা সাংবাদিককে ঘিরে ধরছেন, তার বুম কেড়ে নিচ্ছেন, তার মাইক কেড়ে নিচ্ছেন, তার ক্যামেরা কেড়ে নিচ্ছেন, এইগুলো বন্ধ করুন। আপনার কাছে সঠিক তথ্য থাকলে আপনি দিন, আপনি কথা বলতে না চাইলে সেটাও আপনার অধিকার রয়েছে, আপনি কথা বলবেন না,
তার কারণ ওই সাংবাদিকের আপনার কাছে কোনো ডকুমেন্ট চাওয়ার তার অধিকার নেই, এটা মাথায় রাখবেন। যে সাংবাদিকই যাক আপনার কাছে সে কোনো ডকুমেন্ট চেয়ে আপনার নাগরিকত্ব প্রমাণের জন্য সে কিছু বলতে পারে না। আপনাকে শিখতে হবে সেই কথা বলা। আপনি যদি কথা বলতে না চান আপনার রাইট রয়েছে, আপনি স্ট্রেট দাঁড়িয়ে থাকবেন, বলবেন না আমি কথা বলবো না। কিন্তু আপনি মাইক কেড়ে নেবেন, আপনি বুম কেড়ে নেবেন, আপনি তেড়ে যাবেন, আপনি শ্লীলতাহানির হুমকি দেবেন, এইগুলো কিন্তু আপনারা অফেন্সেবল কাজ করছেন, তো এই পানিশেবল কাজ করছেন, এইগুলো কিন্তু নিশ্চিতভাবে মেনে নেওয়া হবে না। ভারতের কোনো মানে কোনো পিঠের শির দ্বারা সোজা রাখা কোনো ব্যক্তি এইগুলোকে সমর্থন করতে পারে না। তাই আপনাদের ভালো যাতে হয় সেটা আপনারা করুন, সেটা যদি নিঃশব্দে পেরিয়ে গিয়ে আপনাদের এবং আপনাদের পরিবারের ভালো হয়, আমার মনে হয় সেটাই আপনাদেরও মঙ্গল, পশ্চিমবঙ্গবাসীরও মঙ্গল। তাহলে নিশ্চিতভাবে সেই কাজটা করুন। আর যদি মনে করেন না আপনারা চ্যালেঞ্জ নেবেন, তাহলে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আপনাকে আইনের পথে এগোতে হবে। আপনি ভায়োলেন্সের পথে এগিয়ে কোনোদিন এটা কিছু করতে পারবেন না, আপনার নাম বাতিল হবে, আপনাকে ডিপোর্ট করাই হবে, আপনি কিচ্ছু করতে পারবেন না। সেই কারণে যদি এতটুকু আপনার বক্তব্যের মধ্যে সত্যতা থাকে তাহলে নিশ্চিতভাবে আপনি আইনত ব্যবস্থা নিন, তার কারণ ভারতবর্ষের আইন আপনাকে সেই সুযোগ দেবে এবং নির্বাচন কমিশনও আপনাকে সেই সুযোগ দেবে। সেই সুযোগের জন্য নিজেকে প্রিপেয়ার করে রাখুন। যাই হোক বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই যে পশ্চিমবঙ্গে কুড়ে কুড়ে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গিয়ে কার্যত 50% দেখতে পাচ্ছেন, মানে 50% বলবো না, 20% তো বটেই, এই ধরনের যে একেবারেই কাছাকাছি আমি বলবো, মানে 10% to 15% এইভাবে যে ভয়ঙ্কর একেবারে বাংলাদেশিদের অনুপ্রবেশ কার্যত যেটা আন্দাজ করা যাচ্ছে, সেই ভয়ঙ্কর ক্যান্সার রোগটা যদি এই 10%-এর মধ্যে যদি আটকে না দেওয়া যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের প্রাণটাই আর থাকবে কিনা সন্দেহ। কারণ মাথায় রাখতে হবে ক্যান্সার যেমন, মানে ক্যান্সার কিন্তু মারণ রোগ। আপনাদের মতামত লিখে জানাবেন। এখনকার মতো এখানেই।